যে বন্ধু সাহিত্যের সজানা, সেই বন্ধু আজকে লক্ষ লক্ষ ফলোয়ার অর্জন করে ফেলেছে, লক্ষ লক্ষ মানুষের মনোযোগ আকর্ষণ করতে পেরেছে, তার স্ট্যাটাস শেয়ার হচ্ছে, সে সোশ্যাল মিডিয়া একজন বিশাল বড় বুদ্ধিজীবী হিসেবে পরিণত হয়েছে। তো আলটিমেটলি এই সস্তা জিনিস যেহেতু খায়, তাহলে তিনি কেন পড়াশোনা করে তার সময়টা নষ্ট করবে? তো এই যে জনপ্রিয়তার এই যে লেবাস, এই যে জনপ্রিয়তার যে লেবাস, এই জনপ্রিয়তার যে আগ্রহ এবং মোহ, সেটা কিন্তু একটা সস্তা জনপ্রিয়তা, এবং এই সস্তা জনপ্রিয়তা দিকেই হচ্ছে তিনি বাধ্য হচ্ছে ধাবিত হতে। যখন ফেসবুকে এতগুলো লক্ষ লক্ষ কমেন্টস, লাইক, শেয়ার হয়, তখন তাকে কিন্তু অগ্রাহ্য করা যায় না। তারা ভাবেন দিন শেষে এত পরিশ্রম করে আসলে কোনো লাভ নেই, সবাই তো হচ্ছে চতুর বা সস্তা জিনিসই চায়। দর্শক, এই সমস্যার সমাধানের কিন্তু আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে আমাদের সম্পাদনা ব্যবস্থাটাকে একটু শক্তিশালী করা। কারণ বর্তমানে আমাদের সম্পাদনা ব্যবস্থাটা বর্তমানে দুর্বল এবং যেটাকে বলে যে হারিয়ে গিয়েছে। কেন আমরা সেটা বলছি? সেটা হচ্ছে এরকম যে অতীতে যখন কোনো লেখকের লেখা প্রকাশ হতো, অথবা আমরা যখন লেখালেখি করেছি, তখন সাহিত্য সম্পাদকরা অনেক লেখা ফেরত দিতেন এবং অনেক লেখা এডিট করে দিয়ে তারপর প্রকাশ করতেন। এবং একজন তরুণ লেখক, যেমন আহসান হাবীবের ক্ষেত্রে বলা চলে, যে নাসির আহমেদের ক্ষেত্রে বলা চলে, এরকম যারা সাহিত্য সম্পাদক ছিলেন তারা কিন্তু এই দায়িত্বটুকু পালন করতেন, এবং একজন সাহিত্য সম্পাদককে হচ্ছে সম্মানের দৃষ্টিতে দেখা হতো, এবং একটা কঠোর প্রক্রিয়ার মাধ্যমে লেখাটা প্রকাশ হতো। এবং একজন লেখক মনে করতেন যে যা ইচ্ছা তাই তিনি করতে পারেন না, শব্দের পরিমিত ব্যবহার তাকে নিশ্চিত করেই হচ্ছে লেখা প্রকাশ করতে হবে। এই যে কঠোর প্রক্রিয়ার মধ্যে দিয়ে তিনি যে তার লেখা প্রকাশ করছেন, এর মধ্যে কিন্তু একটা ফিল্টারিং প্রসেস রয়েছে। কিন্তু বর্তমানে এখন এই গেট কিপার নাই, আপনার হাতে ফেসবুক আছে, ইউটিউব আছে, আপনি বোতাম টিপলেই হচ্ছে আপনি একজন লেখক হয়ে গেছেন। আর এর একটা ভালো দিক হলো লেখক হচ্ছে ওরে, কিন্তু এই লেখার মান দিকে নিয়ন্ত্রণ করবে সেটা আর কে নেই। এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে তরুণদের মাঝে একটা চারিত্রিক ত্রুটি দেখা যাচ্ছে, তারা সমালোচনা সহ্য করার চরম অক্ষমতা তাদের মাঝে রয়েছে, এবং অনেক ক্ষেত্রে প্রবীণদের মাঝে কিন্তু সমালোচনা সহ্য করার মন মানসিকতা নেই। আমরা জানি পৃথিবীর যে সাহিত্যের সমালোচনা যতটা শক্তিশালী, সেই সাহিত্য ততটা উর্বর। এর ফলে আমরা যেটা দেখছি যে কবিরা নিজেদের গণ্ডির মধ্যে থেকে অবস্থ, তাদের চারপাশে যারা আছেন তারা সব সময় তৈলমর্ধন করেন এবং এমন কিছু কমেন্টস লেখেন যেমন অসাধারণ, গুরু, অনবদ্য, বাহবা, এইসব পেয়ে সে অভ্যস্ত। তখন যদি সে কোন জেনুইন প্রকৃত সমালোচকের সে যদি আলোচনা শোনে এবং শোনে যে তার এই উপমা ব্যবহার ভুল হয়েছে, এই শব্দ অপপ্রয়োগ হয়েছে, এবং চিন্তার গভীরতা ধরিয়ে দেয়, তখন সেই সমালোচকের শত্রু হিসেবে পরিণত হন এই তরুণ লেখকরা। তারা সেই সমালোচনাকে গঠনমূলক ভাবে নিতে পারেন না, এবং আত্ম উন্নয়নের, সেলফ ডেভেলপমেন্ট বা সেলফ ক্রিটিসিজমের পথকে তারা বন্ধ করে দেন। ফলে তারা নিজেকে সবসময় অভ্রান্ত মনে করেন, সঠিক মনে করেন, মহৎ সাহিত্য চর্চাকারী মনে করেন, এবং কোন ক্রমে তারা পরিশ্রম বাড়াতে রাজি না। শুধুমাত্র শর্টকাটে কত অল্প সময়ে বিখ্যাত হয়ে যাওয়া যাবে সেটাই তারা ভাবেন। সাহিত্য যে শিল্পের ইতিহাস, সাহিত্য শিল্পের ইতিহাস যে এত বড় নির্মম, যে শর্টকাট পথে হাঁটতে চায় না, তারা তা ভাবতে চান না। আরেকটি বিষয় যেটা আমি বলছিলাম, যে শিল্প সাহিত্য আসলে শর্টকাট কোনো পথ না, এই সত্যটা তারা বুঝতে চান না। কেন? আমরা যদি দেখি যে শিল্প সাহিত্যে যিনি যত ধ্যানী এবং যত প্রজ্ঞাবান এবং পাঠ এবং পঠন যার বেশি, তিনি কিন্তু টিকে গিয়েছেন। আজ থেকে 50 থেকে 100 বছর আগে অনেক কবি সাহিত্যিক ছিল যারা হচ্ছে মাতিয়ে গেছেন এই বাংলা সাহিত্য, কিন্তু তারা কিন্তু আজকে নেই। সেই নজরুল, সেই জীবনানন্দ, সেই রবীন্দ্রনাথ এবং সেই আলমাহুম, সেই আখতারুজ্জামান ইলিয়াসই কিন্তু বেঁচে আছেন ঘুরে ফিরে। কারণ কি? তারা হচ্ছে সাহিত্যের জন্য জীবনকে উৎসর্গ করেছেন, এবং তাদের এই যেটা আলমাহুম বলেছেন যে কবি হতে একটা জীবন লাগে, তো সেই জীবনটা তারা দিয়েছে। আজকের তরুণদের বা আজকে অনেক যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে তাদের আপনি দেখবেন যে ফেসবুকে কত নীল টিক মার্কা লাইক আসলো, এবং কতটা শেয়ার হলো, কতটা কমেন্টস আসলো, এটাই তাকে হচ্ছে এক ধরনের পরিতৃপ্তির স্বর্গে নিয়ে যায়। এবং এই পরিতৃপ্তির স্বর্গে নিয়ে যাওয়ার কারণে তিনি সস্তা প্রচারের কাগজ তৈরি করেন, কাগজের নৌকা তৈরি করেন, ভাবেন যে এই কাগজের নৌকা দিয়েই তিনি সাহিত্য কালের যে সাহিত্যের সমুদ্র, সেই
সমুদ্রের কালকে মানে পার হতে পারবেন, কিন্তু তিনি যে ভেসে যাবেন তিনি সেটা ভাবেন না। তো এখন আপনাদের কাছে আমার এই কড়া সমালোচনার পরে এখন পাঠকদের বা শ্রোতাদের অনেকের মনে হবে যে আসলে আমাদের কি কোনো ভবিষ্যৎ নেই, আমাদের কি সমালোচনা সাহিত্য দাঁড়াবে না, আমাদের প্রকাশকরা কি দায়িত্বশীল হবে না, আমরা কি কালে নিরিখে নিজেকে মূল্যায়ন করার চেষ্টা করবো না? হ্যাঁ, একটা এত হতাশার মাঝেও যে আসার যে জায়গা সেটা হচ্ছে এরকম যে এখনো অনেক তরুণ রয়েছে যারা লাইব্রেরি বইয়ের পাতায় তাদের সময় ব্যয় করে, তারা লাইক কমেন্ট শেয়ারের দিকে ছোটে না, এবং তারা বিশ্ব সাহিত্য সম্পর্কে খোঁজ খবর রাখে এবং নিজেদের আত্ম উন্নয়নের চেষ্টা করে, এবং তাদেরকে আমরা সেই রকম সোশ্যাল মিডিয়ায় সরব উপস্থিতি দেখি না। এখন এই সব তরুণ এবং এইসব সাহিত্যিকদের বাঁচিয়ে রাখতে কিন্তু আমাদের সবার কিন্তু কিছু দায়িত্ব পালন করতে হবে। প্রথমত হচ্ছে পাঠকদের সচেতন হতে হবে। আমি যেটা ভাবি, পাঠকদের কেন সচেতন হতে হবে? পাঠকদের সচেতন হতে হবে কারণ যে তারা সস্তা, চতুর, রোমান্টিক, পরকীয়া এবং মানহীন লেখার প্রতি তারা আগ্রহ, যে অতি আগ্রহ থেকে বই কেনার যে প্রবণতা সেটা তাদের হ্রাস করতে হবে। তরুণদের ভালো কাজের বা জেনুইন কাজের প্রশংসা করতে হবে। প্রকাশকদের সতর্কতা, প্রকাশকরা শুধু ব্যবসার কথা চিন্তা করলে হবে না, তিনি কিন্তু একটা মহান পেশায় নিজেকে নিয়ে এসেছেন যেখানে শিল্প সাহিত্যের মতো মানসম্পন্ন রুচিবোধ তৈরি করা, জাতীয় রুচিবোধ তৈরিতে শিল্প সাহিত্যের বই বা প্রকাশনা প্রকাশিত হবে। তো টাকার বিনিময়ে বই প্রকাশ করা এটা যতটা সম্ভব বন্ধ করতে হবে। 3 নম্বর হচ্ছে লিটল ম্যাগাজিনের পুনরুজ্জীবন করতে হবে। যে আমাদের যে ছোট ছোট লিটল ম্যাগাজিন গুলো ছিল যেগুলো পৃষ্ঠপোষকতার অভাবে আগে প্রকাশিত হতো না, সেগুলো এখন প্রকাশিত হয় না, সেগুলো প্রকাশে আমাদের নিজেদের একটু সহায়তামূলক ভূমিকা রাখতে হবে। বিজ্ঞাপন দিতে হবে, বিজ্ঞাপন না দিতে পারলে অন্ততপক্ষে কিছু অর্থ সহায়তা দিতে, নগদ টাকা দিয়ে এই লিটল ম্যাগটা কিনে নিতে হবে। আর তরুণদের বুঝতে হবে যে খ্যাতি তার লক্ষ্য হতে পারে, তার লেখা যদি ভালো হয় তার খ্যাতি একটা অতিরিক্ত উপজাত বিষয় হিসেবে সৃষ্টি হবে, এবং এমনিতেই তার খ্যাতি সৃষ্টি হবে, অর্থাৎ তার ঘ্রাণ আম যদি ভালো হয়, মিষ্টি করে পাকে, তার ঘ্রাণ সর্বত্র ছড়িয়ে যাবে। তাহলে খ্যাতি এমনিতে আপনার পেছনে দৌড়াবে, আপনার শর্টকাট পথে গিয়ে খ্যাতিমান হওয়ার যে চিন্তা সেটা করা প্রয়োজন। তো প্রিয় দর্শক, দেখতে দেখতে আজকে আমরা চিন্তা সূত্রের লাইভ আড্ডার শেষ পর্যায়ে এসে গেছি। তরুণ লেখকদের শর্টকাটে খ্যাতিমান হওয়ার প্রবণতা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করেছি। আজকের আলোচনা আমাদের তরুণ বন্ধুরা কিছুটা হয়তো ভাববে আমরা কাউকে কোনো কিছু জোর করে মানতে বা বিশ্বাস করতে বাধ্য করতে পারি না, আমরা মানুষের দ্বিতীয়বার বা শিল্পী সাহিত্যিকদের দ্বিতীয়বার ভাববার চেষ্টা করতে পারি, বিকল্প চিন্তা করার পথ খুলে দিতে পারি। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সাথে যারা যুক্ত ছিলেন, যারা কমেন্টস করেছেন, যারা লাইক করেছেন। আপনাদের মতামতে আমাদের পথ চলার অনুপ্রেরণা হবে। আজকের মতো আমি শামস আরেফিন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে মনে করিয়ে দিতে যাই, সৃজনশীলতার কোনো শর্টকাট পথ হয় না, এবং সৃজনশীলতার জন্য পাঠ, পঠন এবং পরিশ্রম হচ্ছে শেষ কথা। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে হয়তো আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকে বিদায় নিচ্ছি।